কোথায় গিয়েছিলে? হাতের জগটা বেড সাইড টেবিলে রাখতে রাখতে জবাব দেয়। পানি আনতে গিয়েছিলাম। ও, তাড়াতাড়ি শুয়ে পড়ো তাহলে। আর কিছু বলে না আরিফ। পুনরায় শুয়ে পড়ে, তবে এবার আধশোয়া হয়ে শোয়। হ্যাঁ, আসছি। ওয়াশরুমে যেতে যেতে উত্তর দিল রওশনী। তার জামার পানে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল আরিফ। বলে উঠল, বাহ, বউ আমার খুব ভালো করেই মিথ্যে বলতে জানে। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে আরিফ বেডের হেডবোর্ডের সাথে হেলান দিয়ে শুয়ে আছে আর তার দিকে তাকিয়ে আছে। চুপচাপ নিজের জায়গায় শুতেই রওশনীকে একটানে নিজের কাছে নিয়ে আসে আরিফ। তার সারা মুখে টুকরো টুকরো চুমু এঁকে দেয়। মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিছে গুজে দিয়ে তাকে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ে। প্রথম প্রথম এসব কাজে হতভম্ব হলেও এখন এসবে অভ্যস্ত হয়ে গেছে রওশনী। আরও একবার রওশনীর বুঝে থাকা চোখের পাতায় এক গভীর চুমু এঁকে দিয়ে মনে মনে বলে, অনেক ধকল গেছে না? তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার সাথে আছি রওজান। যতদিন আরিফের দেহে জান থাকবে ততদিন আরিফ তার রওজানকে প্রোটেক্ট করবে, আগলে রাখবে, কথা দিচ্ছি। তুমুল শব্দে ফোনের রিংটোনে ঘুম ভেঙে যায় ঋষিতার। পাশ হাতড়ে ফোন নিয়ে রিসিভ করে কানে ধরে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আলিনা বলছি। আলিনার নাম শুনেই ঘুম উড়ে যায় ঋষিতার। হড়বড়িয়ে বলে ওঠে, ইয়েস ম্যাম। কিছু কি হয়েছে? অনেক কিছুই হয়েছে। মানে? এত মানে বোঝা লাগবে না। আমার বাসার অ্যাড্রেস তো জানোই। হ্যাঁ, তাহলে দ্রুত চলে এসো বাসায়। কিন্তু কোনো কিন্তু নয়। এরপর ঋষিতাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ফোন বিচ্ছিন্ন করে দেয় আলিনা। ফোন হাতে নিয়ে ভ্যাবলার মতো বসে আছে ঋষিতা। কিছুই মাথায় ঢুকছে না তার। আজ অফ ডে বিধায় একটু বেশি ঘুমানোর পায়তারা করেছিল, কিন্তু তার হলো কই। বাহ, ভরা ডাইনিং টেবিল দেখে সত্যি খুব ভালো লাগছে। আরহান খান বলে। আরিফ, রওশনী, রেহান, আলিনা, ঋষিতা, আরহান সকলে উপস্থিত আছে। সকলের আজ এভাবে একজোট হওয়ার উদ্দেশ্য নিধির বার্থডে প্ল্যান। আগামীকাল নিধির জন্মদিন, সাথে রেহান তার মানের কথাও জানাবে। বার্থডে প্লাস প্রপোজাল প্ল্যান করবে তারা। এনার্জি লাগবে না, তাই সবগুলোকে ধরে আগে বসিয়েছে টেবিলে খাওয়াতে আলিনা। আলিনা আর আরহান খান খুব মিশুক প্রকৃতির। ছেলে মেয়েদের সাথে বন্ধুসুলভ থাকতেই পছন্দ করে। খাওয়ার মাঝে আলিনা বলে, রোশনি, নিশ্চিতার সাথে তো আগে দেখা হয়নি, এখন পরিচয় হয়ে নাও। তারপর ঈশিতার দিকে তাকিয়ে বলে, ঋষিতাও হলো আমার মেয়ে রৌশনী, তোমার আবির ভাইয়ের বউ, আমার মেয়ে। বৌমা বললে কেমন দূর সম্পর্কের লাগে, তাই মেয়ে বলেই সম্বোধন। জি ম্যাম, বুঝেছি। তোমাকে কতবার বলবো, অফিসে শুধু আমি তোমার ম্যাম, অফিস বাদে আমাকে আন্টি ডাকবে। সরি, ভুল হয়ে গেছে। একদম ভুল আর করবে না। আচ্ছা। তারপর রহস্যনীকে উদ্দেশ্য করে বলে, আর রোশনীও হচ্ছে ঋষিতা, তোমার মতোই একটি মিষ্টি মেয়ে, আমার মেয়ের মতোই। আশা করি তোমাদের একসাথে ভালো কাটবে সময়। ভালো তো কাটবেই। একই মাইন্ড কিনা আমাদের? রহস্যনী কথাটা এতটাই নিচু আওয়াজে বলে যে কেউ শুনতেই পায় না। তাই আলিনা জিজ্ঞেস করে, কিছু বললে রোশনী? মিষ্টি হাসি দিয়ে জবাব দিল রওশনী। না। ও, এরই মাঝে রওশনী ওর হাতটা ঋষিতার দিকে বাড়িয়ে দেয় হ্যান্ডশেকের জন্য। ঋষিতা নিজের চশমাটা হাত দিয়ে উপরে ঠেলে দিয়ে রওশনীর বানানো হাতের দিকে হাত বাড়িয়ে দিল। হ্যান্ডশেক করতে করতেই রওশনী বলে, আমাদের জার্নি সফল হোক। অবশ্যই। কথাটা বলে একটা রহস্যময় হাসি দিল ঋষিতা। নিজের পাশে ভালো করে চেক করলো। যখন দেখলো নিধি ঘুমিয়ে আছে, তখন নিজের ফোন বের করে কল লাগালো। হ্যাঁ, তোরা চলে আয়। নিধির ঘুম গাঢ়, তাই ঘুম ভাঙার চান্স খুব কম। উল্টো রাখতে হলে আধা ঘন্টা আগে থেকে ডাকা শুরু করতে হবে। রুমের দরজা লাগায়নি রেহান। দরজা খুলেই ভিতরে আসলো রওশনী, আরিফ, আলিনা, আফিয়া। এক একজনের হাতে এক এক জিনিস। আফিয়া মির্জা বেকিং খুব ভালো পারেন, তাই কেকটা সে নিজের হাতেই বানিয়েছে, যেটা বর্তমানে তার হাতেই আছে। বাকিদের হাতে ঘর সাজানোর সরঞ্জাম। কিছুক্ষণের ব্যবধানেই পুরো রুমটাকে সকলে মিলে খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছে। তবে কাজটা করতে হয়েছে খুব সাবধানে, নয়তো এই বুঝি নিধির ঘুম ভেঙে গেল। আর মাত্র 12 মিনিট বাকি আছে 12টা বাজতে। রেহান লেগে পড়ল নিধিকে জাগানোর মিশনে। সাথে আবার সঙ্গী হয়েছে তার রওশনী। রওশনীর আবার অভিজ্ঞতা ভালো নিধিকে জাগানোর, তাই এই কাজে সেও সামিল হয়েছে।
অবশেষে দুজনের প্রচেষ্টায় নিধিকে ঘুম থেকে তুলতে সফল হয়েছে। ঘুম ঘুম চোখে উঠে বসলো নিধি। হঠাৎ ঘুম থেকে ওঠায় মস্তিষ্ক কাজ করছে না তার। চোখ কষলে চারিপাশে নজর বুলাতেই চোয়াল ঝুলে পড়ল নিধির। সবার দিকে দৃষ্টিপাত করলেও এখনো ব্যাপারখানা ধরতে অক্ষম সে। তবে এরই মধ্যে সবাই শুরু করে দিয়েছে কাউন্টডাউন। 5, 4, 3, 2, 1। হ্যাপি বার্থডে নিধি। সকলের একযোগে বলা বার্থডে উইশ শুনে আবেগে আপ্লুত হয়ে যায় নিধি। চোখ দিয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা আনন্দের অশ্রুজল। যা দেখে আফিয়া বলে, আরে পাগলি মেয়ে, কাঁদছো কেন? হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিটা মুছে নিয়ে হাসি মুখে জবাব দেয়, খুশিতে কান্না এসে গেছে মা। আমি নিজেই তো ভুলে গেছি, সেখানে আপনারা সকলে মনে রেখে আমাকে উইশ করলেন, আমার জন্য এত কিছু করলেন। আসলে আমি বাক্যহারা। নিধির কথায় রশনি ওর কাছে গিয়ে বসে, বলে, তুই আমাদের সবার আপন, তোর জন্মদিন কি করে ভুলতে পারি বল? অনেক আবেগী কথা হয়েছে, এখন কেক কাটা হোক। আলিনা বলে সকলের উদ্দেশ্যে। আরিবও সম্মতি জানায়, বলে, হ্যাঁ সেই বড়। আফিয়া কেক নিয়ে সামনে আগায়। নিধি কেকের উপর থাকা ক্যান্ডেলে ফু দিল, তারপর কেক কাটলো। ওর কেক কাটায় সকলে একযোগে হাততালি দিয়ে শুভেচ্ছা জানায়। কেক কাটা শেষে প্রথম কেকের পিসটা রেহানের দিকে বাড়িয়ে দিল নিধি। মনে মনে ভাবলো এই বুঝি ওকে কিছু একটা শুনিয়ে দেয় বা কেক নিতে অস্বীকার করে। কিন্তু নিধিকে অবাক করে দিয়ে ওর বাড়ানো হাতের কেকটা মুখে নিল। রেহানের ওর হাত থেকে কেক খাওয়ায় মুখ জুড়ে খেলে গেল চওড়া এক হাসি। প্রথমে অবাক হয়েছিল রেহানের কাছে, তবে খুশিও হয়েছে। ওর এই অবাকতা দ্বিগুণ বেড়ে গেল যখন রেহানও ওকে কেক খাইয়ে দেয়। নিধির কল আসলে সে সেটি রিসিভ করে সাইডে যায় কথা বলতে। নিজের হাতে থাকা মুঠোফোনটা বাজতে একটু দূরে গিয়ে দাঁড়ায় রশনি। রিসিভ করে কানে দিয়ে জিজ্ঞেস করে, হ্যালো, আসসালামু আলাইকুম, কে? অপর প্রান্তের কথা শোনা গেল না, কিন্তু রশনির চেহারার রং ঠিকই পাল্টে গেল। হাসি খুশি মুখটা কেমন গম্ভীর হয়ে যায়। বিপরীত পাশের ব্যক্তিটির কথার জবাবে শুধু এইটুকুই বলে, দেখছি আমি। ব্যাস, ফোন কেটে দেয় রশনি। পুনরায় মুখে ফুটিয়ে তুলে হাসি, তারপর আবারও সকলের কাছে চলে যায়। নিধির মুখটা কেমন লাগলো, ওকে একটু অস্বাভাবিক লাগায় আলিনা জিজ্ঞেস করে। আর ইউ ওকে নিধি? ম্লান হেসে জবাব দিল নিধি। ইয়া, ঠিক বলছো তো? মাথা উপর নিচ নাড়িয়ে সাই জানায় নিধি। ওদের কথার মাঝে এসে উপস্থিত হয় আফিয়া। আলিনাকে উদ্দেশ্য করে বলে, আপা চলেন, অনেক রাত তো হলো, এবার ওরা একটু ঘুমাক। সকলেই আশা করি ক্লান্ত। আফিয়ার কথায় সাই জানিয়ে তার সাথে চললেন আলিনা। একে একে সবাই বের হয়ে যায়। রশনি নিজের প্রাণপ্রিয় বান্ধবীর কাছে এসে বলে, তোর গিফট তোলা আছে কিন্তু। আর হ্যাঁ, সারপ্রাইজের রেডি থাকিস। পা সামনে ফেলেও পিছনে ঘুরে নিধির গালে হাত ছুঁয়ে বলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো সো মাচ। কেন? আমার লাইফে আসার জন্য। আমার ভাই বোন নেই, কিন্তু সেই আমার বোনের অভাবটা পূরণ করলি। আমার পাশে সবসময় থাকার জন্য। এবার নিজের দুই হাত বাড়িয়ে রশনিকে জড়িয়ে ধরল নিধি। জড়িয়ে ধরেই বলতে লাগলো, থ্যাঙ্কস তো আমার দেওয়ার কথা, সে যাই হোক। আমি আসলেই খুব ভাগ্যবান যে তোর মতো একটা বান্ধবী পেয়েছি, যে বান্ধবী কম নিজের বোন বেশি মনে করে। সব কিছুর জন্য শুক্রিয়া। আমার বিপদে আপদে সব সময় সাথে থাকার জন্য, আমার সুখ দুঃখগুলো ভাগ করে নেওয়ার জন্য। আমি ঋণী তোর কাছে রুশু, খুব যে ঋণী। আর আজকের এই সারপ্রাইজ আমার সত্যি অনেক পছন্দ হয়েছে, অনেক। তুই আসলেই অনেক ভালো রে, অনেক ভালো। আরে ছাড় ছাড় আমায়। জন্মদিনের দিন কেউ কাঁদে নাকি? চোখের পানি মুছ। আর হ্যাঁ, এটুকু সারপ্রাইজেই খুশি হলে চলবে বুঝি? সামনে যে আরো বড় সারপ্রাইজ অপেক্ষা করছে তোর জন্য। সবাই চলে গেলে রেহান নিজেদের রুমের দরজা লক করে দেয়। চুপচাপ গিয়ে বেডে শুয়ে পড়ে। রেহানের শুয়ে পড়া মানতে পারছে না নিধি। সেও বানরের মতো লাফ দিয়ে বিছানায় উঠে যায়। রেহানকে খোঁচাতে লাগে, গায়ের সাথে গা ঘেঁষে জিজ্ঞেস করে, এই জামাই, জামাই। তবে রেহানের রেসপন্স না পেয়ে কপাল কুঁচকে যায়। অনেকক্ষণ ডাকাডাকির পরেও রেহানের কোনো হেলদোল নেই। এদিকে রেহান আজ পণ করেছে যাই হয়ে যাক সে চোখ খুলবে না। তাই তো এমন ভ্যাটকাইয়া আছে সে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও যখন কোনো পাত্তা পেল না, তখন নিধি অগত্যা ঘুমিয়ে পড়ল। কত কি জানার ছিল, কিন্তু কিছুই জানতে পারল না। আফসোস করতে করতেই ঘুমের দেশে পাড়ি জমায়। নিধির ঘুমিয়ে পড়লে
স্বস্তির নিঃশ্বাস ফেলে রেহান। কালকে বিকেলে প্রপোজ করবে নিধিকে সে। এখন আপাতত তাই কিছুই বলবে না, বললেই তো সারপ্রাইজ শেষ হয়ে যাবে। কালকে যখন নিধিকে রেহান তার মনের কথা জানাবে, তখন নিধি কেমন রিয়াকশন দিবে তাই কল্পনা করলেই ভালো লাগার ঢেউ খেলে যায় রেহানের মনে। মনে মনে হাসেও রেহান, বিড়বিড় করে বলল, জাস্ট আর কয়েক ঘন্টা, তারপরেই তোমাকে আপন করে নিব আমি। এতদিন তুমি নিজের ভালোবাসা দেখিয়ে এসেছো, এখন থেকে দেখবে এই রেহান মির্জার ভালোবাসা। রেডি মাই লাভ? নিস্তব্ধ রজনী। এই নিস্তব্ধ রাতেও দুজন নরনারী হাঁটছে। নিজেদের মধ্যে সময় কাটানোর জন্যই বোধহয় এই রাতের বেলাতেই এই দুজন কপত কপতে হেঁটে যাচ্ছে। মুক্তেশ্বরী নদীর পাড় দিয়ে হাঁটছে এই দুজন মানব মানবী, আর এবার রসনী। হাঁটতে হাঁটতে একসময় থেমে যায় তারা। আকাশের চাঁদ দেখছে দুজন। কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে থাকলো আরিফ, তারপর চোখ নামিয়ে তাকায় রসনীর দিকে, তার নিজের ব্যক্তিগত নারীটির পানে। রসনী দেখতে আসলেই ভীষণ সুন্দরী। এর মধ্যে চাঁদের আলোয় এই মুখের মায়া বেড়ে যায়, হয়ে ওঠে মায়াবী। একসময় জাত থেকে লাস্যময়ী রূপে। শুকনো ঢোক গিলে আরিফ, তাও গলা ভিজল না। ভিতরের পুরুষত্ব জেগে উঠল তার। নারী দেখলে পুরুষের মনের মাঝে যুদ্ধ চলে। সেখানে যখন নারীটি হয় তার নিজের হালাল নারী, তখন তো কথাই নেই। কিছু একটা দেখানোর জন্য আরিবের দিকে তাকাতেই বুকের ভিতর ধক করে ওঠে রসনী। আরিবের দৃষ্টি অন্যরকম, চোখে স্পষ্ট তার কামনা। কেঁপে ওঠে রসনী, কাপা কাপা ঠোঁট নাড়িয়ে কিছু বলতে নিলেই তাকে থামিয়ে দেয় আরিব। রসনীর কোমল ঠোঁটজোড়া দখল করে নেয় সে। পান করতে লাগে অর্ধাঙ্গিনীর ওষ্ঠের মিষ্টি সুধা। মরিয়া হয়ে ওঠে আরিব। বাড়তে থাকে রসনী ঠোঁটের সঙ্গে তার রুক্ষ পুরুষালী ঠোঁটের ঘর্ষণ। রসনীর নারী সত্তাটি ভিতর থেকে নেতিয়ে পড়ে। আস্তে আস্তে নিজের দুই হাত বাড়িয়ে রাখে আরিবের কাঁধে, গলা জড়িয়ে ধরে তার। স্ত্রীর সাড়া পেয়ে পুরুষটি হয়ে যায় আরো ব্যাকুল। ঠোঁট ছেড়ে এবার নেমে আসে ঘাড়ের দিকে। সময় নিয়ে এক একটা গভীর চুম্বন আঁকতে থাকে। কারেন্টের শক লাগে যেন রসনীর শরীরে। মুখ দিয়ে আওয়াজ বেরিয়ে আসে তার। মুহূর্তেই উন্মাদ হয়ে যায় আরিফ। ঘন ঘন শ্বাস ফেলে রসনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, বেব, আর ইউ রেডি? তুমি রেডি না থাকলেও কিচ্ছু করার নেই। টুডে আই এম আউট অফ কন্ট্রোল। কন্ট্রোল হারিয়ে ফেলে আরিফ। রসনীকে কোলে তুলে নিয়ে হাঁটা দেয় সামনের দিকে। কোনো কিছু না ভেবেই রসনীকে নিয়ে চলে যায় নদীর ভাঙা ব্রিজের উপর। রসনীকে ব্রিজের উপর বসিয়ে দিল। পরিহিত শার্টের বোতামে হাত চালিয়ে খুলতে লাগলো। সবগুলো বোতাম খুলে এক টানে শার্টটা খুলে ছুঁড়ে ফেলে আরিফ। এগিয়ে যায় একান্ত নারীটির দিকে। ব্রিজ দেখেই তো আতকে উঠে রসনী। বাধা দেয় আরিফ। তবে রসনীর বাধা দেয়ায় বেশ বিরক্ত হয় সে। জিজ্ঞেস করে, ওর হ্যাপেন হানি, আমাকে আটকাচ্ছ কেন? মিনমিনে গলায় জবাব দিল রসনী। এখানে মানে এখানে না প্লিজ। কে শুনে কার কথা? রসনীর হাত দুটো চেপে ধরে। রসনীর গায়ের ওড়না খুলে সেটা দিয়ে বেঁধে দেয় আরিফ। তারপর আবারও নেশালো গলায় বলে, সরি মাই সুইটহার্ট, আমি যে নিজের মধ্যে নেই শোনা। আর কিছু বলতে পারল না রসনী। ঝাঁপিয়ে পড়ল তার উপর আরিফ। শীতের মধ্যে হঠাৎ নিজের মুখে ঠান্ডা পানি পড়ায় ধরফরিয়ে উঠে আরিফ। সারা মুখ জুড়ে পানির বিন্দু বিন্দু ফোঁটা। মস্তিষ্ক কাজ করতে কিছুটা সময় নেয়। সামনের দিকে তাকাতেই দেখে নিজের একমাত্র আদুরে বউ দাঁড়িয়ে আছে। হাতে তার পানির জগ। এই সোর্স থেকেই তাহলে তার মুখের উপর পানির বর্ষণ হয়েছে। কথা সেটা না, কথা হলো সে তো বাসর করছিল, রুমে আসলো কিভাবে? তার ভাঙা ব্রিজে বাসর কি তাহলে তার স্বপ্ন ছিল? কথাটা ভাবতেই বুকটা ছ্যাদ করে ওঠে আরিবের। তার আগেই ভাবা উচিত ছিল, যেই বউ বাসর রাতে লাথি দিয়ে বংশের বাত্তি নিভিয়ে দিতে চায়, সেই বউ এত সহজে নিশ্চয়ই বাসর করতে দিবে না। মুখটা অসহায় বানিয়ে তাকায় আরিফ রসনীর দিকে। মনে মনে বলে, চাষালা, এবারও বাসরটা হলো না। বাসর করার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। অনেকক্ষণ ডাকাডাকির পরেও আরিফকে উঠতে দেখছে না রসনী। সে তো পাশে থাকা কোলবালিশ জড়িয়ে লুতুপুতু করছে। মেজাজটাই চটে গেছে। পাশ থেকে জগ তুলে নিয়ে দিয়েছে পানি মেরে। শীতের দিনে পানি কি জ্বালা বুঝুক এবার অসভ্য লোকটা। জগটা সাইড টেবিলে রেখে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, ওই ছাগলের 1 নম্বর থুরি। আমার একমাত্র শাশুড়ির একমাত্র ডিম থেকে বের হওয়া একমাত্র বাচ্চা, আমার ফিউচার সাওয়ালের একমাত্র বাপ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন তো, নাস্তা খাবেন। রসনী তো চলে যায়, কিন্তু তার যাওয়ার দিকে আহাম্মকের মতো তাকিয়ে থেকে আরিফ আওড়ায়,
যা বাবা, মাতারি বউ কয় কি রে? ডাইনিং এ বসেও মুখ ভার করে রেখেছে আরিফ। আরিফের ভোতা মুখটা দেখতে বেশ মজাই লাগছে। মুচকে মুচকে হাসছে ও। আর রওশনের এই হাসিয়ে গা পিত্তিতে জ্বলন ধরিয়ে দিয়েছে আরিফের। মস্ত বড় ভুল করেছে এই হিটলার বউকে নিজের স্বপ্নের কথাটা বলে। সেই থেকে এমন পিশাচিনের মতো দাঁত বের করে আছে দেখো। আস্তে করে কথাটা বলে আরিফ। তার তো আবার জানের মায়া আছে। এত তাড়াতাড়ি পটল তুললে হবে? হুম, একদমই না। আরিফকে বিড়বিড় করতে দেখে এবার শব্দ করেই হেসে ওঠে রওশনী। আর ওর হাসি দেখে মুখটা একটু খানি করে রাখে আরিফ। কোথায় ভাবলো বাসর হয়ে গেছে, কিন্তু না, হয়নি। কষ্টে আরিফের বুকটা যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আর এই মেয়ে কিরকম হাসছে! হ্যাঁ, সময় তারও একদিন আসবে, তখন সে হাসবে আর রওশনী কাঁদবে। আরিফ, রওশনী, রেহান, নিধি চারজনে মিলে একটা গাড়ি করে যাচ্ছে। উদ্দেশ্য রেহানের নিধিকে প্রপোজ করা। কিন্তু নিধিকে বলা হয়েছে ওর বার্থডে সেলিব্রেট করতে তারা যাচ্ছে। অবশ্য ভুল কিছুও বলেনি, বার্থডেটাও সেলিব্রেট করবে। শহর থেকে একটু দূরেই যাচ্ছে তারা। এটা সেই রোড যেখানে 12 বছর আগে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। আরিফ এটাই বুঝতে পারছে না যে তারা এত জায়গা থাকতে এই রোডটা দিয়েই কেন যাচ্ছে। রেহানকে জিজ্ঞেস করলে বলে কাজ আছে, কি এমন কাজ জানে না। সামনে ড্রাইভিং সিটে বসেছে রেহান, আর তার পাশে নিধি। আরিফ ও রওশনী বসেছে ব্যাক সিটে। প্রথমে আরিফকে রেহানের পাশে বসতে বলা হয়েছিল, কিন্তু বউ পাগল আরিফ জানায় সে বসবে না। একদম সোজা সাপটা না করে দেয়। বউ ছাড়া কেন বসবে সে? আজব না? এই নিয়েও চোখ গরম খেয়েছে রওশনীর। আরিফ বড্ড অবাক হয়, এটুকু লিলিপুটের মতো বউ কিনা তাকে চোখ গরম দেয়। আরিফ খানকে? লাইক সিরিয়াসলি? আমরা কোথায় যাচ্ছি? নিধির প্রশ্নে ড্রাইভিং করতে করতেই রেহান জবাব দেয়। ব্লু রিভার্স হোটেল অ্যান্ড রিসোর্ট, সেখানে পার্টির জোনটা বুক করা হয়েছে। বিস্ফোরিত নয়নে আরিফ তাকায় রেহানের দিকে। কি বলছিস তুই? এত এত হোটেল থাকতে ওই হোটেলেই কেন? এমনি আমার ইচ্ছা হলো। এটা সেই হোটেল যেখানে 12 বছর আগে আরিফ এসেছিল কামিনীদের সাথে। আজ 12 বছর পরে সে একই হোটেলে যাচ্ছে। কিছু কি ঘটতে চলেছে আজকে? খিদে পাওয়ায় গাড়িটা একটা রেস্টুরেন্ট দেখে সাইড করায় রেহান। গাড়ি থেকে সকলে নেমে হাঁটা দেয়। নিধি চুলের ক্লিপটা নিচে পড়ায় সে সেটি তুলতে থেকে যায়। রেহান বলে, বের হওয়া আগে কিছু খেয়ে নেওয়া যাক। জবাবে নিধি বলে, হ্যাঁ, এই তো ক্লিপটা উঠিয়েই আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আইস। এই বলে রেহানও হাঁটা দেয়। কিছুটা দূরে যেতেই বম শব্দে বিস্ফোরণ ঘটে। পিছনে ঘুরে তাকায় তিনজনেই। আরিফ, রওশনী রেহানের একটু সামনেই ছিল। হঠাৎ বিস্ফোরণে তারা তিনজনেই বাকহারা হয়ে যায়। অতি শব্দে সবাই স্তব্ধ হয়ে যায়। সম্বিত আসতেই রেহান চেঁচিয়ে ওঠে। নিধি! চিৎকার করে এগিয়ে যায় রেহান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নিধি গাড়ির ডোর খুলে বেরিয়েছিল। 2 পা সামনে দিতেই বিস্ফোরণটি ঘটে, যার কারণে নিধির দেহটা ছিটকে দূরে গিয়ে পড়ে। নয়তো এতক্ষণে গাড়িটির মতো নিধির শরীরটাও ঝলসে যেত। তবে এত কিছুর পরেও শেষ রক্ষা হয়নি। নিধির নিথর দেহটা ছিটকে পড়ে আছে রাস্তার এক পাশে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে স্পট ডেথ হয় নিধির। মানুষের শেষ সময়ে কিছু ইচ্ছা থাকে। পরিবার, আপনজন নিয়ে যারা মৃত্যুর স্বাদ নেয় তারাই আসলে ভাগ্যবান। নিধি তো পুরাই অভাগা। নিজেকে বাঁচানোর জন্য কোনো পদক্ষেপই নিতে পারেনি সে। তার আগেই তার প্রাণ পাখিটা উড়ে যায়। নিধির নিথর পড়ে থাকা দেহটার সামনে এসে বাকরুদ্ধ হয়ে যায় রেহান। তার পা যেন থরথর করে কাঁপছে। এটা কি স্বপ্ন? স্বপ্ন হলে এই বিদঘুটে স্বপ্নটা ভেঙে যাক। আর সত্যি হলে? না, আর ভাবতে পারছে না। কি ভাববে সে? পা দুটো ভেঙে আসছে রেহানের। আজ কি তার শক্তি শেষ হয়ে আসছে? কিন্তু এই হাত দিয়ে সে কত মানুষ মারলো, তাও নিঃস্ত্রংসভাবে। কই, তখন তো এমন হয়নি। আরো তৃপ্তি পেত। এভাবে মুখটা কাঁপছে কেন? সারা শরীর কাঁপছে। কত বিভৎস লাশ দেখলো, এমন তো হয়নি। তবে আজ নিধির এই সামান্য প্রাণহীন দেহটা দেখে কেন মনে হচ্ছে তার কলিজাটাই কেউ কেটে রেখে দিয়েছে। 2 হাঁটু ভাঁজ করে বসে পড়ে নিধির মুখ বরাবর। কাপা কাপা হাত দিয়ে ঠেকায় নিধির নাকের কাছে। ছিটকে নিজের হাতটা নিয়ে আসে। ধপ করে বসে পড়ে। মাথা খালি হয়ে গেছে। বুকের পাঁজরে কেউ বোধহয় খামচে ধরল। নিধি তো তাকে ভালোবাসে। সে তো সবসময় রেহানকে জ্বালায়। আর এটাই তো নিধির কাজ। সারাক্ষণ আগে পিছে ঘুরবে, এটাই তো চাই। কিন্তু এইসব কিছুই যেন এক নিমিষে ফিকে হয়ে গেছে। নিধি তো ওকে ভালোবাসে, তাহলে ওকে ছেড়ে কই চলে গেল?
এটা তো কথা ছিল না। নিধি তো বলেছিল ওকে এই জীবনেও ছাড়বে না, জ্বালাতেই থাকবে। তাহলে সেসবের কি হলো? মেয়েটাকে অভিমান করলো? ওকে তো ভালোবাসার কথাই বলতে নিয়ে যাচ্ছিল। পাগলিটা না শুনিয়ে এভাবে চলে গেল। মনে হচ্ছে শরীরের সব শক্তি এক নিমিষে শেষ। নিজের শরীরটাকে কোনো মতে টেনে হিঁচড়ে নিয়ে যায় রেহান নিধির কাছে। এবার নিধির ঝলসে যাওয়া দেহটাকে নিজের সর্বোচ্চ দিয়ে আগলে ধরে। এত শক্ত করে নিধিকে চাপটে ধরে মনে হয় পারলে নিধিকে নিজের শরীরের ভিতর ঢুকিয়ে নিত। নিধির মাথাটা রেহানের বুকের একদম বাম পাশে চেপে ধরে রেহান। 1, 2, 3 সেকেন্ডের মাথায় গগন কাঁপিয়ে চিৎকার করে উঠে রেহান। নিধি, নিধি রে, আমার নিধু। পুরুষ নাকি বেশি কষ্ট না পেলে কাঁদে না। যখন সে অনেক কষ্ট পায় তখনই তার চোখে দেখা মিলে অশ্রুদের। রেহানের অবস্থাও আজ এমন। তার বাম চোখের কোণা বেয়ে এক ফোঁটা জল গড়ায়। সেভাবেই নিধিকে জড়িয়ে ধরে আর্তনাদ করে ওঠে সে। হাহাকার করে চিৎকার দিয়ে ওঠে। তার প্রত্যেকটা চিৎকার যেন হৃদয় ভেদ করে ফেলে। পাগলের মতো হাউমাউ করে ওঠে। এলো পাথারে চুমুও দেয় নিধির সারা মুখ জুড়ে। গালে হাত ঠেকিয়ে ডাকতে থাকে। এই নিধি, 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 চোখ খোলো, একবার চোখ খোলো। এভাবে চোখ কেন বুজে রেখেছো? আমাকে কষ্ট দিতে চাইছো তো? কান্নার তোপে কথা জড়িয়ে আসে, কিন্তু নিধিকে ছাড়ে না, বরং আগলে ধরে পাগলের মতো প্রলাপ বকতে থাকে। দেখো তুমি সফল, আমি কষ্ট পাচ্ছি। কষ্টে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। এই নিধি, তাকাও আমার দিকে। থেমে যায়, আবারও চিৎকার দিয়ে ওঠে। ও আল্লাহ, আমার নিধিকে নিয়ে গেলা। আকাশের থেকে মুখ এনে দৃষ্টি দেয় নিধির ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটায়। যেই মুখটা রেহানের কাছে সবচেয়ে সুন্দরী বলে মনে হচ্ছে। কিছু একটা মনে হতেই হেসে দেয়। কানা মিশ্রিত হাসি দিয়ে বলে, ভালোবাসি, খুব 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 ভালোবাসি। এটাই তো শুনতে চেয়েছিলাম। দেখো, বলে দিয়েছি। আমার লাগবে না তোমাকে কোনো সারপ্রাইজ দেওয়া। এমনি বলে দিলাম। তবুও নিধির কোনো সাড়া নেই। সাড়া দিবেই বা কিভাবে? দেহে তো প্রাণটাই নেই। প্রাণ থাকলে বোধহয় এখন রেহানের কথা শুনে মেয়েটা খুশিতেই নেচে দিত। নিধির মতো অসহায় আর অভাগা আর হয়তো দুটো নেই। মেয়েটা না নিজেকে বাঁচানোর সুযোগ পেয়েছে, আর না তো বেঁচে থাকাকালীন প্রিয় মানুষটি থেকে ভালোবাসার কথাটা শুনতে পেরেছে। কত অবহেলা, কত অপমান সহ্য করলো শুধুমাত্র রেহানের মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে। আজ রেহান স্বীকার তো করলো ঠিকই, কিন্তু সেটা শোনার জন্য মানুষটাই যে আর রইল না। উত্তেজিত হয়ে পড়ে রেহান। ভালোবাসি বললো তো তাও কথা বলছে না কেন নিধি? দায়িত্ব নিলে, ভালোবাসা শিখালে, ভালোবাসলাম বলার আগেই কোথায় চলে গেলে আমার নিধু। তোমায় আমি বড্ড বেশি ভালোবাসি, তা যে বলতে পারলাম না। এর থেকে বিষাক্ত কষ্টের আর কোনো অনুভূতি হয়? না, হয় না। ভালোবাসার মানুষটিকে ভালোবাসার কথাটাই বলতে না পারার মতো আফসোস আর অন্যটিতে নেই। এই একটা জিনিস পুরো জীবন ছারখার করে দেয়। রেহান কি করে বাঁচবে এই আফসোস নিয়ে? তার থেকেও বড় কথা, তার তো এখনই শ্বাস বন্ধ হয়ে আসছে। বাকি জীবন কাটানোর মতো তার মধ্যে কোনো শক্তিই নেই। না, সে পারবে না, বাঁচতে পারবে না, বাঁচতে চায়ও না। নিধিবিহীন জীবন দিয়ে সে কি করবে? হ্যাঁ, সেও চলে যাবে। কথাগুলো ভেবেই পাগলের মতো হেসে দেয়। প্রাণহীন হিংস্র একলা হাসি। যে কেউ প্রথমে দেখলে বলবে লোকটা পাগল। আসলেই সে পাগল হয়ে গেছে। তার জীবনটাই যেখানে থেমে গেছে, সেখানে সে এখন জীবন্ত লাশ। নিধির কপালের সাথে নিজের কপাল ঠেকায় রেহান। হাসতে হাসতেই ছুড়ে দেয় বেদনা মিশ্রিত বাণী। তোমার দোয়া হোক বা অভিশাপ, লেগে গেল কিন্তু। বলেছিলে এমন একটা দিন আসবে যেদিন আমিও কাউকে ভালোবাসবো, কিন্তু তাকে বলতে পারবো না। দেখো নিধু, সত্যি হয়ে গেছে তোমার ইচ্ছা। রেহানের মনে পড়ে নিধির বলা সেদিনকার প্রত্যেকটা কথা। নিধি বলেছিল একদিন এই নিধি আর নিধির পাগলামি ভালোবাসাগুলো চিরতরে বিদায় নিবে। কথা কিন্তু রেখেছে পাগলিটা। কথা রাখতে গিয়ে যে রেহানকেই নিঃস্ব করে দিয়েছে। নিধু! নিধির নাম ধরে চিল্লিয়ে ওর কাছে ছুটে আসে রওশনী। নিধির শরীরটা এখনো রেহানের বুকের মাঝে। খুব যত্ন সহকারে আগলে রেখেছে রেহান। একটু আগেই জ্ঞান হারিয়ে ঢলে পড়ে নিধির মুখের উপর। রেহানের উষ্ণ শ্বাস আশ্রে পড়ছে নিধির মুখে, কিন্তু বিপরীত পক্ষ নিশ্চুপ। নিধির শরীরটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ওকে ডাকতে থাকে রওশনী। বহু আগেই চোখের বাঁধ ভেঙেছে। কাঁদতে কাঁদতেই ডাকে নিধিকে। নিধু! এ নিধু, চোখটা খোল না। বোন, আমার চোখ খুলে একবার তাকা। গতকালকেও যেই মেয়েটা হাসি খুশি ছিল, পাগলামিতে সারা বাড়ি মাতাতো, আজ কিনা সেই মেয়েটি এভাবে নিশ্চুপ হয়ে আছে। নিধির ঘুম গাঢ় এটা জানা কথা,
কিন্তু এত গভীরও তো না যে এত টাকার পরে উঠবে না। চঞ্চল মেয়েটা যদি এরকম চোখ বুঝে থাকে তবে কার ভালো লাগে? এই মেয়েটার অশনির বান্ধবী কম, বোন বেশি। সবসময় পাশে ছিল, বিপদে আপদে সবসময়। সেই ছোট থেকে একসাথেই ওর চলা, সেই ছোট থেকে নিধির সাথেই ওর চলা। আজ এক মুহূর্তে ওকে একা করে দিয়ে কিছুতেই ও যেতে পারে না। কিভাবে থাকবে রশনি? কার কাছে মন খুলে নিজের কথাগুলো বলবে? কে তার সব আবদার পূরণ করবে? না, কিছুতেই যেতে পারে না। বিড়বিড় করে আওড়ায় রশনি। না, এটা কিছুতেই হতে পারে না। নিধি কিছুতেই ওকে ছেড়ে যেতে পারে না। রশনি দু চোখ বেয়ে অবিরাম ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। নিধু, চোখটা খোল না। কিরে, চোখ খুলছিস না কেন? এই দেখ, আমি কিন্তু রাগ করব। তখন আমার পিছু পিছু ঘুরলেও এই রাগ ভাঙাতে পারবি না। রশনির অবস্থা খারাপ হতে দেখে ওর পাশে এসে বসে আরিফ। রশনির কাঁধে হাত দিতেই ওর দিকে তাকায় রশনি। ঝাঁপিয়ে পড়ে আরিফের বুকে। হঠাৎ ঝাঁপিয়ে পড়ায় তাল সামলাতে না পেরে বসে পড়ে আরিফ। তবে রশনিকে শক্ত করে জড়িয়ে ধরে আগলে নেয়। এখন রশনিকে সামলাতে হবে। রশনি আরিফের বুকে থেকেই ফুপিয়ে ওঠে, ফোপাতে ফোপাতে শোধায়। আরে ওকে বলুন না উঠতে। ও এবার শুয়ে আছে কেন? রশনির করুণ সুরে বলা কথাটায় আরিফের হৃদয়টা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। তার নিজেরও তো খারাপ লাগছে। মেয়েটা খুব ভালো একটা মেয়ে। এরকম মেয়ে বর্তমান সময়ে পাওয়া দুষ্কর। এখন নিজেকে ভেঙে পড়লেও চলবে না। রেহানও সেন্স হারিয়ে আছে। ওকে সামলাবে না, রশনিকে সামলাবে। বুঝে আসছে না আরিফের। এত সব চিন্তার মাঝেই শোনা যায় ঋষিতার আওয়াজ। ঋষিতা আর কামিনী এসেছে। দুজনেই যে কিভাবে এত দ্রুত এখানে এসেছে এটা শুধুমাত্র ওরা দুজনেই জানে। খেয়াল করে দেখা যায় ঋষিতা, কামিনী, রশনি আর রেহানের হাতে একই রকমের একই ডিজাইনের ঘড়ি। প্রত্যেকের হাতে থাকা ঘড়িতে লাল সিগন্যাল। নিজেদের ঘড়িতে থাকা লাল আলোটি ঘড়ির সাথে লাগোয়া বাটন প্রেস করে বন্ধ করে দেয় ঋষিতা ও কামিনী। রশনির কাঁধে হাত দেয় ঋষিতা। আরিবের বুক থেকে মুখ তুলে ঋষিতার দিকে তাকায় রশনি। ঋষিতা, ঋষিতা দেখো না, নিধি উঠছে না। ওকে একটু বলো তো উঠতে। নিধি নিথর পড়ে থাকা দেহটাকে দেখিয়ে কথাটি বলে রশনি। রশনির অবস্থা বুঝতে পারছে, কিন্তু তাই বলে এখন চুপ করে থাকতে পারে না। আমাদের কাঁদতে নেই, বরং আমাদের কাঁদাতে হয়। ফ্যাল ফ্যাল করে ঋষিতার মুখ পানে তাকায় রশনি। হ্যাঁ, এই নীতি তো সে আজীবন মেনে আসলো। কিন্তু রশনির কথা মাঝপথেই থামিয়ে দেয় কামিনী। বলে, কোনো কিন্তু নয় রশনি। তাছাড়া এই রশনিকে তো আমি চিনি না। আমি যেই রশনিকে চিনি সে তো কাঁদতে জানে না, বরং সে জানে প্রতিশোধ নিতে, তাও হিংস্রভাবে। ঠিকই তো। রশনির মন তো কোমল নয়। কোমল মনের মৃত্যু অনেক আগেই ঘটেছে। তার হৃদয় তো পাথরের। প্রতিশোধ, প্রতিশোধ, হ্যাঁ, আমি প্রতিশোধ নেব। বিড়বিড় করে কথাগুলো বলে রক্তলাল চোখ নিয়ে তাকায় ঋষিতার দিকে। হিংস্র সেই চাহনি। কোনো সাধারণ মানুষ এই চোখের পানে তাকালে অবলীলায় ভয় পেয়ে যাবে। কণ্ঠ যথেষ্ট শক্ত, শীতল করে উচ্চারণ করে বলে, ওই বাস্টার্ডগুলো ইনফরমেশন চাই ঋষিতা, তাও আজকের মধ্যেই। যারা নিধির এই অবস্থা করেছে তাদের সবগুলোকে জীবন্ত চিতায় জ্বালাবো আমি। তারপরে নিধির দাফন হবে। হসপিটালের করিডোরে ব্যস্ত ভঙ্গিতে পায়চারি করছেন আলিনা আরহান। পাশেই আফিয়া ফ্লোরে বসে আছেন, কাঁদছেন তিনি। আলিনা আর আফিয়া দুই বোনই যথেষ্ট শক্ত মনের মানুষ। সহজে ভেঙে পড়ার মতো একদমই নয়। তবে আজ একমাত্র ছেলের এরূপ দশায় সাথে নিধির এমন মৃত্যু তাকে আর শক্ত খোলস ছাড়তে বাধ্য করে। রায়হান মির্জা বর্তমানে দেশের বাইরে আছেন। তাকে বেশিরভাগ সময়তেই এদিক সেদিক থাকতে হয় অফিসের কাজে। এত বেশি ভোগান্তি হলেও তার কিছুই করার নেই। কিন্তু যখনই এরকম একটা শোক সংবাদ শুনলেন তিনি আর স্থির থাকতে পারলেন না। তখনই ইমার্জেন্সি ফ্লাইট ধরেন। কয়েক ঘন্টার মধ্যে হয়তোবা চলেও আসবে। দ্রুত পায়ে ছুটে এসেছে আরিফ। এতক্ষণ নিধির কাছে ছিল সে। তখনকার ঘটনার পর থেকেই রশনি লাপাত্তা। এত ঝামেলার ভিতর খোঁজও নেওয়া সম্ভব হয়নি। আর খোঁজ নেওয়ার তারাও নেই। সে জানে রশনি নিজেকে প্রোটেক্ট করতে পারে। সবাই না আসা পর্যন্ত নিধির লাশের দাফন করা হবে না। তাছাড়া সবচেয়ে বড় কথা, রেহান সেন্সে নেই। সে ছাড়া নিধির খাটিয়া ধরবে কে? মির্জা বাড়িতেই নিধির লাশ রাখা হয়েছে। নিধির বাবা মা ভাই ইতোমধ্যেই চলে এসেছেন। আহাজারি করছেন সবাই। নিধির মা তো একমাত্র মেয়ের লাশ দেখেই জ্ঞান হারান। প্রেশার বেড়ে গেলেও হাউমাউ করে কাঁদছেন তিনি। বাবা অন্তঃপ্রাণ মেয়েটা। কোনো কালেই মেয়ের কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেননি। এমনকি তার এমন উদ্ভট বিয়েও তিনি মেনে নিয়েছিলেন। আর সে আদরের মেয়ে কিনা তার এভাবে বাবার বুক শূন্য করে দিয়ে নিশ্চিন্তে শুয়ে আছে। এসব আর্তনাদ দেখলেও বুক কেঁপে ওঠে।
কিন্তু আরিফকে যে আসতেই হতো। এখানে যে তার ভাই ভর্তি, বোনের মতন একজনকে তো হারিয়েই ফিরল। এখন এই ভাইকে তো হারাতে পারেন না। আরিফ আসতেই আলিনা জিজ্ঞেস করলো। আবির, ওই দিকের কি খবর বাবা? আরিফ নামটা মস্তিষ্কে হানা দিতেই তড়িৎ উঠে দাঁড়ালেন আফিয়া। ছেলের জন্য যে মরা মেয়েটার খোঁজ নিতেই তিনি ভুলে গেলেন। আব্বু, নিধির কি খবর? রাতেও কত আনন্দ করেই না জন্মদিন পালন করলাম আমরা। কি খুশি ছিল আমার মেয়েটা। আর বলতে পারলেন না, তার পূর্বেই আরিফকে ধরে ঝরঝর করে কেঁদে দিলেন। খালামণির অবস্থা বুঝতে পারল আরিফ। সযত্নে আগলে ধরল তাকে, সান্ত্বনা দিতে লাগলেন। নিধি এমন একটা চঞ্চল মেয়ে যার মায়ায় যে কেউ পড়তে বাধ্য। আফিয়ার মেয়েটাকে বড্ড মনে ধরেছে। কেমন সব সময় বাড়ি মাতিয়ে রাখতো। তার নিজে বাড়িটাকে সজীব করে রেখেছিল নিধি, যা আবার শূন্য করে দিল। রাত প্রায় 11টা। রেহানের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ হয়েছে। আলেনা, আরিফ, আরহান ফিরে গিয়েছেন। নিধির বডি ফ্রিজে রাখা হয়েছে রেহানের আদেশেই। তাছাড়া রশনীয় ফোন দিয়ে বলেছিল সে না আসা পর্যন্ত যেন নিধির দাফন না করা হয়। তারপর সেই যে ফোন সুইচ অফ করেছে, এখনো অবধি খুলেনি। বর্তমানে কেবল আফিয়া আছেন ছেলের কাছে। তিনি যথাসম্ভব চেষ্টা করেছেন শক্ত থাকার। ছেলের সামনে ভুলেও কান্না করেননি। কত কথা বলছে, কিন্তু চটপটে সেই ছেলে তার কোনো কথারই জবাব দেয়নি। শুধু ম্লান হেসে দেখে গেছে মায়ের কীর্তিকলাপ। আর কতক্ষণ পর পর কিছু একটা ভেবে গেছে। সবচেয়ে আশ্চর্য তো এই ব্যাপারে হয়েছিলেন আফিয়া যে জ্ঞান ফেরার পর থেকে একবারও নিধির কথা জিজ্ঞেস করেনি রেহান। অনেক কষ্টে ভুজুং ভাজুং বুঝিয়ে মাকে পাঠাতে পেরেছে রেহান। মাকে না পাঠালে যে সে তার কাজ করতে পারত না। ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিয়েছে সে। হয়তো বা সাময়িক কষ্ট সকলে পাবে, কিন্তু তাতে কি হয়েছে? নিধিকে ছাড়া তার বাচ্চা একদম অসম্ভব। অনেকেই ভাববে একজন না থাকলে কি বা এসে যায়। না বাঁচার তো কোনো কারণ নেই। একদিন সব এমনিতেই ঠিক হয়ে যাবে। জীবন কারোর জন্যই থমকে থাকে না। তাই এসব ভেবে কেউ কারো জীবন নষ্ট করতে পারে না তো। কিন্তু তাদের উদ্দেশ্য রেহানের একটাই কথা, জীবন থমকে থাকবে কিনা থাকবে, নতুন করে শুরু করবে কিনা করবে, তা তো বহুত পরের। যেখানে তার জীবনটাই নেই সেখানে এসব বেমানান। জীবন্ত লাশ থেকে শুধু মৃত লাশে পরিণত হবে সে। এই তো। একটা ছোট নোটপ্যাড আর কলম তার সাথে সর্বদা থাকে, আজও আছে। যেই হাত দিয়ে খুন করতেও হাত কাঁপেনি, লাশ গুম করতেও এতটা ভয় পায়নি, সে হাত দিয়ে লিখতে আজ বড্ড কষ্ট হচ্ছে। কাঁপা কাঁপা হাত নেড়ে লিখল রেহান। প্রিয় মা বাবা, আমাকে এই পর্যন্ত মানুষ করার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। যাই হোক, আসল কথায় আসি। আমি চিঠি লেখার মতো অবস্থায় নেই। শুধু কিছু কথা জানাতে চাই। বিদায় এই লেখাই লিখছি। নিধির খাটিয়া বহনের ভার অনেক। এই ভার বহনের সাধ্য যে আমার নেই। পারবো না নিজের ভালোবাসার মানুষের লাশের খাটিয়া বইতে। পারলে আমাকে ক্ষমা করো। চললাম আমি এই নিষ্ঠুর পৃথিবী থেকে। এই পৃথিবী হয়তো চাইনি আমাদের ভালোবাসার পূর্ণতা পাক। সবশেষে একটাই আবদার তোমাদের কাছে, আমার লাশটিও আমার স্ত্রীর লাশের সাথেই দাফন দিও। বিদায় সবাইকে। ইতি, রেহান। চিঠিটা লিখতে গিয়ে পুরো পৃষ্ঠার উপর ফোঁটা ফোঁটা চোখের বিন্দু কোনা গড়িয়ে পড়েছে রেহানের চোখ বেয়ে। আজ বোধহয় সে একটু বেশি কাঁদছে। পাশ থেকে ফলের ছুরিটার মধ্যে থাকা ফল কাটার ছুরিটা হাতে নিল রেহান, যেটা আফিয়া রেখে গিয়েছিল ছেলেকে যত্ন করে ফল কেটে খাওয়াবে বলে। যদি জানতো এই ছুরি দিয়েই তার ছেলে নিজের জীবন দিবে, তবে কখনোই তিনি এটা রাখতেন না। ছুরিটা উল্টে পাল্টে দেখতে দেখতেই হেসে উঠল রেহান। ছি, শেষে কিনা এই ছোটখাটো ছুরি দিয়েই নিজেকে শেষ করতে হবে। চাপা দিয়ে বড় বড় চাকু দিয়ে বডি কেটেছে, আর নিজের জন্য এই ছোট্ট ছুরিই ছিল ভাগ্যে। ছি ছি। পাগলের মতো হাসতে হাসতে বাম হাতের শিরার উপর দেয় এক পোষ। ছুরিটা নতুন হওয়ায় ধারও অনেক। এক পোছেই ফিনকি দিয়ে রক্ত বের হয়। কিন্তু রেহানের এতে কোনো ভাবান্তর নেই। সে তো অনবরত চাকু দিয়ে তার হাতের উপর প্রহার করতেই থাকে, আর বিড়বিড় করে বলে, আমি আসছি নিধি, আমি আসছি। ইহকালে আমার ভালোবাসার কথা জানাতে পারিনি তো কি হয়েছে, পরকালে ঠিক জানাবো। ইচ্ছে মতো হাত কেটে একসময় রক্তমাখা ছুরিটা হাত ফসকে নিচে পড়ে যায়। রেহানের হাত বেয়ে পড়া রক্তের ধারা তার লেখা কাগজ ভরে গেছে।
লেখাগুলোর উপর জলজল করে ওঠে রেহানের লাল তাজা রক্ত। এদিকে রেহান ঢলে পড়ে। নিভু নিভু চোখে তাকায় সে। কিছুক্ষণের মধ্যেই পৃথিবীকে বিদায় দিয়ে সে চলে যাবে তার নিধির কাছে। ওই তো তার নিধিকে দেখা যাচ্ছে। তবে কি নিধি তাকে নিতে এসেছে? হ্যাঁ, এসেছে। এক চিলতে হাসি ফুটে ওঠে রেহানের অধর জুড়ে। শেষবারের মতো আওড়ায়। আমাকে নিয়ে চলো নিধি। শেষ। নেই আর কোনো কথা, নেই কোনো আফসোস। এখন শুধু শান্তি আর শান্তি। আজ রেহান তার ভালোবাসার প্রমাণ দিয়ে দিল। নিজের জীবনের বিনিময়ে সে সেটা সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। আজ তবে সমাপ্তি হলো রেহান নিধির প্রেমের গল্প। একদিন, 2 দিন, তারপর আর কারো মনে থাকবে না এই প্রেমিক প্রেমিক যুগলের এই শেষ পরিণতি। শত শত কর্মের ঘটনার মাঝে চাপা পড়ে যাবে এই ঘটনা। ভুলে যাবে একদিন সবাই। ভুলে যাবে নিধির করা রেহানের প্রতি পাগলামি। তারপর এক আকাশ সম অবহেলা নিয়ে পৃথিবী ছাড়া। এটাও ভুলে যাবে রেহান নামের এক প্রেমিকের অসম্পূর্ণ ভালোবাসার স্বীকারোক্তি, যা সে বলতে পারেনি তার প্রেয়সীকে। ভুলে যাবে এক প্রেমিকের আত্মহত্যা। রওশনীর নতুন রূপ। রাত প্রায় 1:45। নিস্তব্ধ রজনী। পরিত্যক্ত রংচং ওঠা পুরনো এক বাড়ি, যেটা এই শান্ত পরিবেশে ভুতুড়ে বাড়ি বলেই মনে হচ্ছে। বাইরে থেকে বাড়িটিকে যতটা না শান্ত দেখাচ্ছে, ভিতরের দৃশ্য ততটাই অশান্ত, ভয়ঙ্কর আর গা হিম করা। নিচে পড়ে আছে এক রক্তাক্ত চাকু, ইলেকট্রিক তার সহ বিভিন্ন ধরনের ভয়াবহ অস্ত্র। জায়গায় জায়গায় রক্ত। কোনোটা তাজা, আবার কোনোটা কয়েক দিনের, কোনোটা আবার বহু পুরানো। মাংসের কেমন স্যাঁতস্যাঁতে গন্ধ চারিদিকে। কোনো সাধারণ মানুষ 1 সেকেন্ডের জন্য এই পরিবেশে টিকতে পারবে না। দেয়ালের গা ঘেঁষে আবার রাখা কোদাল, করাত রড, করাতের অগ্রপ্রান্তেও আবার ছোপ ছোপ রক্ত। দেয়াল জুড়ে আছে ফোঁটা ফোঁটা ছিটে থাকা রক্তের রেখা। পুরো ঘরটাই যেন রক্তের সাগরে পূর্ণ। মেঝেতে দেখা যায় মানুষের হাড়, খুলি, কাটা হাত পা। বস্তায় করে আবার কিসব বডি পার্টও রাখা হয়েছে। ঘরের এক কোনায় কাঠ ভাঙার একটা মেশিন, যেটাতে মানুষের শরীরের চামড়া, মাংস আর রক্ত লাগানো। কিছুক্ষণ আগেই যে এটির ব্যবহার ঘটেছে তাও স্পষ্ট। মেশিন চুইয়ে চুইয়ে পড়ছে রক্তের রেখা। ঘরটি ঠিক বাঁদিক বরাবর একটা টেবিল রাখা আছে, যেটার উপরে সাজানো চাপাতি, ছোট বড় মাঝারি সাইজের ছুরি, চাকু, অ্যান্টি কাটার প্লাস রডের একটা টুকরা। পাশেই রাখা দেয়াল ঘেঁষে এক সেলফ, যেটার একদম উপরের তাকে সুই সুতার সরঞ্জাম রাখা। ভ্যারাইটিস সুইয়ের কালেকশন এখানে। আর বাকি তাকগুলো দেশি বিদেশি বন্দুক দিয়ে পূর্ণ। ঘরের ঠিক ডান পাশের দিকে রাখা একটা স্ট্রেচার, বর্তমানে যেখানে শুয়ে আছে লোক। আর তার সাথেই চেয়ারে কারেন্টের তার পেঁচানো একজন। তারটি দিয়ে হাই ভোল্টেজের বিদ্যুৎ দিয়ে শক দেয়া হচ্ছে, যেটার দায়িত্বে আছে এক কালো পোশাক পরা ব্যক্তি। আপাত মস্তক কালো আবরণে এমনভাবে ঢাকা যে বোঝার উপায় নেই এই কোনো মেয়ে নাকি ছেলে। হয়েছে, থাম, আর দেয়া লাগবে না। কথাটি কর্ণে যেতেই সুইচের বাটনটি অফ করে দেয় কালো আবরণে সেই ব্যক্তিটি। মাথা থেকে তুলে নেয় কালো হুডির টুপি। দেখা মিলে এক চেনা মুখ। নিজের অভ্যাসবশত পরনের চশমাটা ঠেলে দিয়ে উপরে তুলে আদেশ দেয়া ব্যক্তিটির পানে ভ্রুকুচকে তাকায় ঋষিতা। আর একটু দিই? না, দরকার নেই। তুই আমাকে টেবিল থেকে সবচেয়ে ধারালো চাপাতিটা এনে দে। ঋষিতার কথার জবাবে স্ট্রেচারের সামনে থাকা কালোই ঢাকা ব্যক্তিটি বলে। সময় নষ্ট না করে চাপাতি এনে দেয় ঋষিতা। চাপাতি হাতে নিয়ে পরিহিত মাস্ক আর ক্যাপটি খুলে ফেলে ব্যক্তিটি। হাত দিয়ে তার দীর্ঘ মেয়েলি চুলগুলো গার্ডার দিয়ে পনিটেল বানায়, যাতে কাজ করতে সুবিধা হয়। কি করতে যাচ্ছিস রওশনী? ডেভিল হাসি হেসে জবাব দেয় রওশনী। এত বড় সাহসের একটা কাজ করেছে, ওর কলিজাটা আর দেখতে হবে না আমার? কথাটা বলেই ঋষিতার আনা চাপাতিটা নিয়ে স্ট্রেচারে শুয়ে থাকা লোকটার বুকের কাছে নিয়ে যায়। শুয়ে থাকা লোকটার ভয়ে অবস্থা খারাপ। বড় বড় চোখ করে চেয়ে আছে। চিৎকার যে করবে তারও উপায় নেই। মুখ বাঁধা। হৃৎপিণ্ড বরাবর যেই না কোপ দিবে তার আগেই কি ভেবে থেমে যায় রওশনী। আর রওশনীকে থামতে দেখেই ঋষিতা জিজ্ঞেস করে, কি হলো কি? থামলি কেন? ভাবছি, কি ভাবছিস? ও নিশ্চয়ই এই কান দিয়ে অর্ডার নিয়েছে, কথা শুনেছে। হ্যাঁ। তাহলে আগে এই কান আর হাতটাই কাটবো। গিয়ে জং পড়া একটা চাকু নিয়ে আয় তো, যাতে কষ্ট দ্বিগুণ পায়। এত সহজে কাটলে তো হবে না। আমার নিধিকে যে পরিমাণ কষ্ট দিয়েছে তার দ্বিগুণ আমি ফিরিয়ে দেব। তাড়াতাড়ি গিয়ে চাকু নিয়ে আসে ঋষিতা, কারণ সে খুবই এক্সাইটেড কিভাবে ছটফট করবে তার জন্য। চাকু হাতে নিয়ে কয়েকবার চোখ বুলায়, তারপর ক্রোর হেসে বলে, লেটস স্টার্ট।
কথা শেষেই সেই জং পড়া চাকু দিয়ে কান কাটতে শুরু করে, কিন্তু জং পড়ার কারণে তা একবারে হয় না, এবড়ো থেবড়ো করেই কাটে। এতেই লোকটির প্রাণ পাখি যেন বেরিয়ে যায়। এত কষ্টের থেকে একেবারেই মেরে ফেলতো। চিৎকার দিতে না পারলেও আওয়াজ বের করছে। লোকটার ছটফটানি হিংস্র দুই মানবীকে আনন্দ দিচ্ছে। উভয়ের মুখেই রক্ত এসে ছিটছে। কি ভয়ানক একটা পরিস্থিতি। কান কাটা শেষ হলেই এবার হাতের আঙ্গুল কাটতে ধরে, কিন্তু এতে বাধা দেয় ঋষিতা। বাধা পেতেই সেদিকে কপাল কুঁচকে তাকিয়ে এক ভ্রু নাচিয়ে জানতে চায় কি হলো। ইশারা বুঝে ঋষিতা বলে, এই কাজ তো আমার, আমি এটা করি। বুঝতে পেরে চাকুটা ঋষিতার হাতে ধরিয়ে দিয়ে রওশনী গিয়ে তার পাশে দাঁড়ায়। একটা টুল এনে সেখানে বসে, তারপর খুবই দক্ষতার সাথে হাতের সবগুলো আঙ্গুল কাটতে থাকে ঋষিতা। প্রত্যেকটা কাটিং এত নিখুঁত আর এতটা পারফেক্ট যে বোঝাই যায় কতটা প্রফেশনাল ঋষিতা এই কাজে। পুরো জং পড়া চাকুটা তাজা রক্তে ভরে গেছে, সাথে ঋষিতার হাতও রক্তে রঞ্জিত হয়ে আছে। এরই মাঝে ঋষিতা এই রক্তমাখা হাতটা নিজের নাকের কাছে ধরে আর বলে, আহ, এই রক্তের ঘ্রাণটা এতটা মাদকীয় কেন? তোর হয়েছে? হ্যাঁ। তাহলে শহর আমাকে আমার কাজ করতে দে। এই কথা বলে রওশনী এগিয়ে যায়। এবার চাপাতি তুলে নিয়ে কোনো কথা না বলেই দেয় বুক বরাবর এক কোপ। ছিটকে রক্তের স্রোত এসে পড়ে রওশনী ঋষিতার সারা মুখ জুড়ে। তাদের গায়ের কালো পোশাকটি রক্তে লাল বর্ণ ধারণ করে। এদিকে রওশনী মনোযোগ দিয়ে একদম একেবারেই লোকটার শরীর থেকে হৃৎপিণ্ড বের করে আনে। হৃৎপিণ্ডটা হাতে নিয়ে জোরে জোরে হাসতে থাকে সে। তার পৈশাচিক হাসি পুরো রুম জুড়ে প্রতিফলিত হয়ে রুমটাকে আর এই পরিবেশটাকে করে তোলা ভয়ঙ্কর। কি বিভৎস সেই দৃশ্য! কোনো মানুষের পক্ষে এই দৃশ্য দেখা সম্ভব নয়, যদি না সে সাইকো হয়। গরু জবাইয়ের পর গরু যেমন করে লাফায় না, ঠিক সেভাবেই লোকটা লাফাতে থাকে। এরপর আস্তে আস্তে শান্ত হয়ে যায় একদম। তবে শান্ত হয় লোকটির এই দশা করা দুই হিংস্র মানবী। তারা মেতে ওঠে এক ভয়ানক নৃত্য খেলায়, যেটাকে বলে প্রাণ কাড়ার খেলা, রক্তের খেলা। রওশনী, রেহান, ঋষিতা তিনজন মিলে এক টিম। কাজের সময় তারা একজন আরেকজনকে নাম ধরেই ডাকে আর তুই বলে সম্বোধন করে। এখন তাদের তিনজনের দেখা কিভাবে হয়েছে, কিভাবে তাদের যাত্রা শুরু হলো, সব জানতে পারবো আমরা। রওশনী নিজের কথা রেখেছে। ও বলেছিল নিধির দাফনের আগে ওর এই অবস্থার জন্য দায়ীদের চিতায় জ্বালাবে। একটার তো হার্ট কলিজা বের করেছে, তারপর চিতায় পুড়িয়েছে, কিন্তু অপরজনকে এই ভুল করেনি। ওটাকে জীবন্ত অবস্থাতেই জ্বালিয়ে দিয়েছে। বর্তমানে এই হৃৎপিণ্ড আর কলিজা নিয়ে যাবে হসপিটালে রেহানকে দেখাতে। তখন রেহানের সাথে যেতে পারেনি এই কাজের জন্যই। ঋষিতাকে বহু কষ্টে বুঝিয়ে বাসায় পাঠিয়েছে রওশনী, কারণ তার সাথে ঋষিতাকে দেখলে আবার সন্দেহ করতে পারে। পুরো শরীরে রক্ত, কালো রঙের পোশাকটি লাল রঙে পরিণত হয়েছে যেন। তবে এতেও এই পোশাক পরিবর্তনের কোনো উদ্বেগ নেই রওশনীর, বরং রেহানকে এই পোশাকে রক্ত দেখিয়ে কিছুটা হলেও সন্তুষ্ট করতে চাইছে। রেহানের সাথে রওশনীর বহু আগের পরিচয়, ওর জন্যই তো রওশনী আজ এখানে। না হলে সেদিন কি হতো তার? হয়তোবা তার অস্তিত্বটাই মুছে যেত দুনিয়া থেকে। মাঝে মাঝে রওশনীর অবাক লাগে, কিভাবে আফিয়া এত ভালো করে ছেলের কন্ডিশন লুকিয়ে রেখেছিল। সে তো জানে তার ছেলে ঠিক হয়ে গেছে, কিন্তু আসল সত্য তো অন্য কিছু ছিল। হ্যাঁ, হাসি পায় ভাবলে। হসপিটালে আসতে আসতে প্রায় 3টে বেজে যায়। চারপাশ থমথমে নিস্তব্ধ। এই পরিবেশের মধ্যে শুধু একটাই আওয়াজ, মেঝেতে রওশনীর পায়ের জুতার তৈরিকৃত ঠক ঠক আওয়াজ। ফ্লোর রুম নম্বর আগেই জেনে নিয়েছিল রওশনী আরিবের থেকে, তাই খুঁজতে কোনো সমস্যা হয়নি। লাস্ট বার কথা বলার সময় এও জানতে পারে এখন নাকি রেহানের কাছে কেউ নেই। এতে অবশ্য ভালোই হয়েছে রওশনীর। তবে আরিফকে কোনো প্রশ্ন করতে না দেখে যে এত রাতে সে কোথায় কি করছে একটু অবাকই হয়েছে রওশনী। সেসব আবার বেশি পাত্তা দেয়নিও। তার মাথায় আরো অনেক রাজ্যের চিন্তা, যা নিচে চাপা পড়ে গেছেন এই গুরুত্বপূর্ণ বিষয়টি। রুমের দরজা নব ঘুরিয়ে ভিতরে প্রবেশ করে রওশনী। ভিতরের দৃশ্যপট দেখে সে স্তব্ধ। কি রিয়্যাক্ট করবে সেটাই যেন ভুলে গেছে ও। সামনেই পড়ে আছে রেহানের নিথর দেহটা, হাত পেট থেকে চুলে আসছে, টপ টপ করে রক্ত পড়ছে। আজ বুঝি এই ক্ষত থেকে দেহের সব রক্ত বেরিয়ে যাবে। একটু আগে একজন খুন করে আসলো, কিন্তু এখন রেহানকে দেখে মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে ওর। আচ্ছা, আজ কি ওর শুধু অবাক হওয়ার দিন? আর এই ছেলেটাও কি সুইসাইড করলো? কি হচ্ছে কি তার সাথে? প্রথমে নিধি তাকে ছেড়ে চলে গেল, আর এখন রেহান। বুঝলো না সবসময় কেন ওর আপন জনরাই যায়। আচ্ছা, সে কি আবারও একলা হয়ে গেছে? হ্যাঁ, হয়েছেই তো।
আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয় রওশনী। তবে আশ্চর্যজনকভাবে ও চিৎকার করে কাঁদতে পারছে না, শুধু নীরবে ওর চোখ বেয়ে পানি পড়ছে। একটু আগে নৃশংসভাবে মারার সময়ও একটুও কান্না করেনি। কান্না তো দূর, অনুশোচনাটা পর্যন্ত আসেনি। কেবল রওশনীই জানে নিধি আর রেহানোর কি ছিল। মূল্যবান দুজনকে হারিয়েছে সে, তাও আবার একই দিনে। যেখানে সে একজনেরই সখী কাটিয়ে উঠতে পারেনি, সেখানে আরো একজন চলে গেল। কাপা কাপা হাতে নিচে পড়ে থাকা রক্তমাখা চাকুটা উঠাই রওশনী। বুঝতে পারছে না এভাবে হাত কাঁপার কি আছে। ধপ করে মাটিতে বসে পড়ল চাকুটা নিয়ে। চাকুর গায়ে লেগে থাকা রক্ত নিয়ে নাকের সামনে ধরল। রক্তের ঘ্রাণ খুব প্রিয় রওশনীর, তবে আজ এই ঘ্রাণটা ভালো লাগছে না। চাকুটাকে নিজের পরিধেয় পোশাকের সাথে ঘেঁষল কিছুক্ষণ। এই রেহান, রেহান, দেখ না ভাই, আমি এসেছি। জানিস আমি নিধির হত্যাকারীদের মেরে ফেলেছি। একজনের তো হৃদয় আর কলিজাও নিয়ে এসেছি, তুই দেখবি না? তারপর পাগলের মতো হাসতে লাগলো। আমিও না কি জিজ্ঞেস করছি, দেখবিই তো, তোকেই তো দেখাতে এনেছি। এই বলেই ড্রেসের পকেট থেকে হৃৎপিণ্ডটা আর কলিজাটা বের করলো। রিহানের সম্মুখে সেগুলো ধরে পাগলের মতো প্রলাপ বকতে লাগলো। দেখ দেখ, কি সুন্দর, সুন্দর না? রেহানকে রেসপন্স করতে না দেখে এবার বেজায় চটে রওশনী। চেল্লিয়ে ওঠে রেহানের উপর। এই এই, এতক্ষণ ভালো করে বললাম, শুনলি না? এখন না উঠলে দেখিস কি করি। চোখ খোল বলছি, আমি তোকে আদেশ করছি, চোখ খোল। না, তবুও রেহান চোখ খুলল না। নিজের হাতটা রেহানের গালে ঠেকায় রওশনী। হালকা করে চাপড় মারতে মারতে বলে, খোল না ভাই, এমন কেন করছিস? আমি অনুরোধ করছি, এবার খোল না ভাই। তাতেও কাজ না হলে এবার জোরে জোরে থাপ্পড় দিতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ, তোমরা সবাই চলে যাও। মানুষ তো মনে হয় না আমাকে, পাপী হলেও মানুষ তো। এটা ঠিক, আমার হৃদয়টা পাথরের কিন্তু কিন্তু ক্ষেত্র বিশেষে সেটা নরমও তো হয় নাকি? আমার বুঝি খারাপ লাগে না? নাকি আমাদের মতো মানুষের খারাপ লাগতে নেই? নিজেই প্রশ্ন করে আবার নিজেই উত্তর দেয়। হাসতে হাসতে বলে, ওহ তাই তো, আমাদের তো শালার হাড়টাই থাকে না, তাও আবার কষ্ট। হ্যাঁ, কথাটা স্পষ্ট তার ছিল। পুনরায় বলে উঠে, মন বলতে কিছু নেই তো আবার। তাই মানুষ আর আমাদের কদর করে না। আচ্ছা রেহান ভাই, আর তুই বল না, আমরা পাপ কি এমনি করি? করি না তো। কথা আর শেষ করতে পারে না রওশনী। তার আগেই দরজা খুলে ঢুকে পুলিশের লোক। এখানে পুলিশ কি করছে সেটাই তো বুঝতে পারছে না রওশনী। আর তাদের খবরই বা দিল কে? Hands up, you are under arrest, Miss Roshni Sikandar. হ্যাঁ, রওশনীর দাদু বাড়ি হচ্ছে সিকান্দার বাড়ি। চট্টগ্রামের নামকরা বাড়ি তাদের। বাবা মায়ের প্রেমের বিয়ে থাকায় পরিবার মানেনি, তাই এই পদবী রওশনী কখনোই ব্যবহার করেনি। তাছাড়া এই পদবীর ব্যবহার দরকারও পড়েনি তার। কিন্তু তাই বলে কি আর নিজের পরিচয় মিছে হয়ে যাবে? না তো। চট্টগ্রামে থাকাকালীন সবকিছু খুব সাবধানের সাথে করেছে রওশনী। শেষে এক সময় কয়েক মাসের জন্য রাজশাহী যেতে হয়েছিল। যে নামটাই মাথায় কেটে যায়, আর আলিনা যখন ওর বাড়ি কোথায় জিজ্ঞেস করে তখন বলে দেয় রাজশাহী। রাজশাহী থাকতে ঋষিতার এক ভুলের জন্য ধরাও পড়ে। অনেক কষ্টে পুলিশের চোখে ধুলো দিয়ে পাড়ি জমায় ঢাকাতে, কারণ তখনও তার প্রতিশোধ নেওয়া বাকি ছিল। কিন্তু আজ আবারও সেই পুলিশ। সে কি ধরা পড়ে গেল তাহলে? হঠাৎ লোডশেডিং হওয়ার কারণ কেউই বুঝলো না। তবে কিছুক্ষণের মাঝেই জেনারেটর অন হয়ে যাবে। অন্ধকারের মধ্যে নিজের হাতের উপর কারোর হাতের স্পর্শ পেতেই কেঁপে উঠল রওশনী। কিছু বলতে নিবে বা চিৎকার করবে তার আগে হাত ধরা ব্যক্তিটি রওশনীর মুখ চেপে ধরে। এক হাত পেটে দিয়ে পিছ থেকে জড়িয়ে নিয়ে যেতে লাগে আগন্তুক লোকটি। লোকটির গা থেকে আসা পারফিউমের ঘ্রাণে লোকটিকে চিনতে আর অসুবিধা হলো না রওশনীর। এটা আরিফ। কিন্তু আরিফ রওশনীকে কোথায় নিয়ে যাচ্ছে? আর সে এখন করছেই বা কি? জানলো কিভাবে পুলিশ এসেছে? এরকম হাজারো প্রশ্ন কিলবিল করছে রওশনীর মাথায়। তার সব প্রশ্নের উত্তর কেবলমাত্র আরিফই বলতে পারবে। হসপিটালের একটা রুমে আরিফ রওশনীকে নিয়ে আসে। রুমটাতে বিভিন্ন ভাঙা যন্ত্রপাতি রাখা, কিছুটা স্টোররুমের মতো, তবে স্টোররুম নয়। রুমটা স্টোররুম থেকে যথেষ্ট পরিষ্কার। এমনকি রুমে থাকা টেবিলের উপরে হাসপাতালের কর্মীদের ড্রেসও রাখা রয়েছে। সে যাই হোক, রুম চিনে তো আর রওশনীর কাজ নেই। তার কাজ আরিফকে জিজ্ঞেস করা। আমরা এখানে কি করছি আরিফ? এতক্ষণ এদিক সেদিক ভালো করে তাকিয়ে দেখছিল আরিফ। যখন বুঝলো জায়গাটা সেফ তখন শান্তির শ্বাস ছাড়ল। রওশনীর কথার জবাব না দিয়ে নিজের মতোই বলতে লাগলো আরিফ, শোনো, আপাতত আমরা এখানেই থাকবো। কিছুক্ষণ পরে পুলিশ চলে গেলে এখান থেকে চুপি চুপি বেরিয়ে যাব। কেন? শীতলার তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকায় আরিফ। থমথমে গলায় বলে, কিসের কেন?
পুলিশ এসেছে তোমাকে নিয়ে যেতে। আমি কত কষ্টে তোমাকে এখানে নিয়ে এসেছি সেটা কেবল আমিই জানি। কষ্ট করতেই বা কেন গেলেন আপনি? আমি কি বলেছিলাম? বলিনি তো। ওরা নিয়ে গেলে নিয়ে যেতে আমায়। পূর্ণাঙ্গ দৃষ্টিতে রওশনীর চোখের দিকে তাকিয়ে আরিফ বলে, আমি এ ব্যাপারে বেশি কথা বলতে ইচ্ছুক নই। কেন ইচ্ছুক নন আপনি? এবার রেগে গেল আরিফ। এই মেয়েটা সে কখন থেকে কেন কেন করছে, জেনে বুঝেও কেমন অবুঝের মতো কথা বলছে। তেজি গলায় আরিফ বলে, একবার বললাম না এ ব্যাপারে এখন কোনো কথা নয়। রওশনীও এক পর্যায়ে দ্বিগুণ তেজ নিয়ে বলল, কথা না বললে না বলুন, কিন্তু আমি এবার আর লুকাবো না, সারেন্ডার করবো আমি। আতকে উঠল আরিফ। অস্থির গলায় রওশনীকে বলল, কিসের সারেন্ডার? তুমি কোনো সারেন্ডার করবে না। পাগল হয়ে গেছো তুমি? জানো কি বলছো তুমি? রওশনীর চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি, যা দ্রুতই মুছে ফেলে সে। চিৎকার করে বলে, হ্যাঁ, পাগল হয়েছি আমি। কি করব আমি? প্রথমে নিজের বাবা মা, তারপর নিধি, এখন রেহান, সবাই আমার ছেড়ে চলে গেছে। আমি কি করব? আমার মাথায় কিচ্ছু আসছে না। যে অপরাধমূলক কাজ করেছি তার একটাই শাস্তি, ফাঁসি। খুনের তো এই শাস্তিই হয়। রওশনীর কথা শেষ হতে না হতেই তাকে নিজের সাথে মিশিয়ে নিল আরিফ। এমনভাবে বুকের সাথে চেপে ধরল যে পারলে এই মুহূর্তে নিজের শরীরের মাঝে ঢুকিয়ে ওকে লুকিয়ে ফেলত। কম্পমান কণ্ঠে বলে উঠল আরিফ, আমি আছি না, আমি সব ঠিক করে দেব। তোমাকে নিয়ে আমি বহুদূর চলে যাব। তারপর তারপর সেথায় আমরা আমাদের ছোট্ট সংসার পাতব। বুক চিরে কান্না আসছে রওশনীর, কিন্তু সেও যে কিছুই করতে পারবে না। আর কতবার পালিয়ে বাঁচবে সে? এবার তো তাকে চারদিক থেকেই ঘিরে রেখেছে। যতই যা বলুক আরিফ এবারে আর রওশনীর রক্ষে নেই। তাই যতটুকু সময় হাতে আছে নিজেকে শক্ত করে আরিফকে বোঝাবে সে। আরিফ খুবই ভালো একজন মানুষ। যেই মিথ্যার ভিত্তিতে সে আরিফের সাথে বিয়ে করেছিল সেটা ছিল সম্পূর্ণ ভুল। তাই আরিফকে কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না। আজ পর্যন্ত নিজ মুখে কখনোই রওশনী আরিফকে বা আরিফ রওশনীকে ভালোবাসি কথাটা বলেনি। তাতে কি, তারা যে একে অপরকে ভালোবাসে সেটা তাদের কর্মেই প্রকাশিত। হঠাৎ রেহানের কথা মাথায় আসে। রেহান তো এই মূল্যবান কথাটি নিধিকে বলতেই পারেনি। না, সে এরকমটা হতে দিবে না। সে বলবে, যদি কিছু একটা তার হয়েও যায় তবুও এই এক আফসোস থাকবে না। আরিফের বুক থেকে মাথা তুলে রওশনী পলকবিহীন আরিফের দিকে তাকায়। আরিফ নিজেও তাকিয়ে আছে রওশনীর পানে। দেখে মনে হচ্ছে দুজনে যুগ যুগ ধরে তৃষ্ণার্ত। এভাবে তাকিয়েই তারা জনম পার করতে পারবে। নিতান্তই আরিফ লম্বা হওয়ায় রওশনী তাকে নাগাল পেতে বেশ বেগ পোহাতে হয়। পায়ের উপর উঁচু হয়ে দাঁড়ালেও যখন দেখে আরিফকে রওশনী এখনো পাচ্ছে না, তখন তার শার্টের কলার ধরে নিচের দিকে ঝুঁকায়। সিরিয়াস মুহূর্তেই আরিফের হাসি পেল কেন যেন, কিন্তু পরক্ষণেই বুকটা ছ্যাদ করে উঠল তার। এই চড়ুই পাখির সাইজের বউটা তার কিভাবে ওই লোহার গড়াদের পিছনে থাকবে? না না, আর ভাবতে পারছে না সে। এসবের মাঝেই নিজের অধরে কিছুর স্পর্শ পেতেই ধ্যান ফিরে আরিফের। আরিফের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় রওশনী। চোখ বুঝে নেয় আরিফ। বুঝে থাকা চোখ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল তার। রওশনী নিজের চোখেও পানি। শত চেষ্টা করেও নিজেকে সে আটকাতে পারে না। দুজনের চোখই বুঝে রাখা, আর সেই চোখ বেয়েই দুজনের অবিরাম ধারায় পানি পড়ছে। আজকের এই চুম্বক কোনো ভালোবাসাময় চুম্বন নয়। আজকের এই চুম্বন কোনো ভালোবাসাময় চুম্বন নয়। আজকের এই চুম্বন বিষাদময় চুম্বন। কান্না জড়ানো গলায় রওশনী বলে, ভালোবাসি আরিফ আপনাকে। আমিও ভালোবাসি, অনেক ভালোবাসি। চলো না পালিয়ে যাই। তা সম্ভব নয়। কেন নয়? পাপী আমি। আমার পাপের ঘোড়া যে পূর্ণ হয়েছে। সারেন্ডার আমাকে করতেই হবে, সেটা হোক আজ বা কাল। পরপর নিজের দু হাতখানা উঠিয়ে আরিফের সামনে ধরে আবারও বলে, মানুষ খুন করতে করতে এই হাত দুটো মানুষের রক্তে ভরে গেছে। এরকম হাত ও হাতের ছোঁয়া যে ভারী বিষাক্ত হয়। এই হাত দ্বারা পাপ করা গেলেও সংসার করা যায় না। সংসার পবিত্র এক জায়গা, যেখানে পুরো আমিটা বড্ড বেমানান। তুমি বেমানান নও রশনি, তুমি বেমানান নও। নিজের কপালের সাথে রওশনীর কপাল ঠেকায় আরিফ। কান্নায় ভেঙে পড়ে সে। আমি অনুমতি দিয়ে গেলাম আপনাকে। একজন ভালো মনের মেয়েকে দেখে বিয়ে করে নেবেন। আমার মতো পাপীর জন্য সংসার নয়। আমাদের সংসার না হয় এই পর্যন্তই থাক। ভালো থাকবেন আপনি আরিফ। ফুপিয়ে উঠল আরিফ। আরিফের ভারী শ্বাস প্রশ্বাস আশ্রে পড়ছে রওশনীর বদন জুড়ে। উত্তেজিত হয়ে ওঠে রওশনীর কথায়। নিজের দু হাতের আঁচলে রওশনীর মুখটা ধরে বলে, না না, তুমি পাপী নও রশনি। তুমি আমার কাছে সদ্য ফোটা ফুলের মতোই নিষ্পাপ, পবিত্র। এতদিন আগলে রেখে লাভটা হলো কি? এভাবে সারেন্ডার করতে পারো না। আমাদের সংসার হবে, তুমি করবে আমার সংসার। তুমি ব্যতীত কারোর সাথে আরিফ সংসার বাঁধবে না।
আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না, এভাবে জেদ করবেন না। আমি সব জানি। তোমার কি মনে হয় আমি না জানি তোমাকে বিয়ে করেছি? বিস্মিত নয়নে এবার তাকায় রশনি। মানে কি বলছে লোকটা? নিজের বিস্মিত ভাবটা সাইডে রেখে রশনি শুধায়। দেখুন, আমি জানি না আপনি কি জানেন, তবে একটাই কথা, এইভাবে পাগলামো করবেন না আপনি। শেষ করতে পারল না নিজ বাক্য রশনি। তার আগেই দুজনে শুনতে পেল মাইকে অ্যানাউন্স করা হচ্ছে। রশনি, রশনি, আপনি যেখানেই থাকুন দ্রুত বেরিয়ে আসুন। লুকিয়ে লাভ নেই, আপনাকে চারদিক থেকেই ঘিরে ফেলা হয়েছে। কথাটা শুনতে দেরি, কিন্তু আরিফের রশনিকে শক্ত করে ঝাপটে ধরতে দেরি হয় না। আরিফ রশনিকে এতটাই শক্ত করে ধরেছে যেন ছেড়ে দিলেই ওর থেকে রশনি আলাদা হয়ে যাবে। আর এটা তো চায় না আরিফ। রশনিকে ছাড়া যে সে বাঁচবে না। শ্বাস নিতেও যেখানে কষ্ট হয়, রশনির চলে যাওয়ার কথা শুনে সেখানে সে থাকবে কিভাবে? না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি কোথাও যাবে না। কি হাহাকার করা বাণী এক একটা। কিন্তু পাষাণ নারীটি কোনো কিছুই শুনল না। নিজেকে মুক্ত করে আরিফের আলিঙ্গন থেকে কোনো কথা না বলে পা বাড়ায় দরজা দিকে। এটা দেখে তো আরিফ পাগল প্রায় হয়ে যায়। এগিয়ে গিয়ে খপ করে রশনির হাত চেপে ধরে। করুণ সুরে অনুনয় করে বলে, এভাবে যেও না, যেতে পারো না। আমি এইভাবে নিঃশেষ করে দিতে পারো না তুমি। রশনি এই করুণ কথায়ও অনড় রইল। আরিফকে ভেঙে দিল। ভিতর থেকে ভেঙে ছুঁড়ে চোর মার করে দিয়ে নিজের হাতখানা ছাড়িয়ে নিল আরিফের শক্ত মুঠো থেকে। চোখে পানি, কিন্তু মুখে নেই কোনো ভাষা। ভারী পদক্ষেপ ফেলে এগিয়ে যায় রশনি। আর পিছনে ফেলে যায় ভগ্ন হৃদয়ের প্রেমিক পুরুষটিকে। তবুও একটিবারের জন্যেও পিছু ফিরে না নিষ্ঠুর সেই প্রেয়সী। আরিফ থপ করে নীল ডাউন হয়ে বসে পড়ে। রশনি যাওয়ার পানে তাকিয়ে আর্তনাদ করে ওঠে। চিৎকার করে বলতে লাগে, এভাবে ভেঙে গুড়িয়ে দিলে আমায়। হাত যখন ছেড়েই দিবে ধরলে কেন তবে?